হ্যালো এভরিওয়ান। তো আমরা এর আগে 3টে লেকচারের মাধ্যমে পুরো সম্পূর্ণ কোর্স সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারটা শেষ করেছি। তো এখন দেখে নেব, আজ এই লেকচারে দেখে নেব পিওয়াইকিউ বেস যত রেলওয়ে এক্সামে যে সমস্ত কোশ্চেন এসছে সেগুলো আমরা ডিটেলস আলোচনা করে আমরা দেখে নেব। কোর্স শুধুমাত্র যে কোশ্চেন অ্যান্সার টিক করা সেরকম ধরনের এটা হবে না, ঠিক আছে? টোটাল 20-25টা মতো কোশ্চেন আছে। তো সবকটাই আমরা আহ, বলতে পারো যে ফুল কমপ্লিট রিভিশন হয়ে যাবে সেল ওই যে তিনখানা যে ক্লাস নেওয়া আছে সেটা করার সমান সমানই ধরে নিতে পারো পিআইকিউ বেস এই সিরিজটা, এই ক্লাসটা করলে। ঠিক আছে, তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি। বলছে কোন কোষের অঙ্গাণু বিষাক্ত পদার্থ এবং ওষুধকে ডিটক্সিফাইড করে? ঠিক আছে, হুইচ অর্গান ডিটক্সিফাইড দ্য টক্সিক অ্যান্ড ড্রাগস। এটা এসছে দেখো গ্রুপ ডি 2021। ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হয়ে যাবে দেখো, তার আগে আমি বলে দিই। গলগি, আচ্ছা এটা টাইপিং মিস্টেক, গলগি বস্তু, এটা গলগি বস্তু হবে। তো গলগি বস্তু এটা আমরা দেখে নিই কি ছিল। কোষ, এখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই যদি দানা ছিল, তো দানা থাকলে কি হয়েছিল সেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যদি দানা অনুপস্থিত থাকে সেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে এর কাজ কি ছিল? প্রোটিন সংশ্লেষ করা। তাহলে স্মুথ, আচ্ছা সরি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ কি ছিল? প্রোটিন সংশ্লেষ, প্রোটিন সিনথেসিস। ঠিক আছে, প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিস। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এ কি করবে? মেনলি মেনলি কি করবে? ফ্যাট সঞ্চয় করবে। এ কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কি করবে? সিনথেসিস অফ ফ্যাট, সিনথেসিস অফ ফ্যাট। আর কি হতে পারে? স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন এগুলো সিনথেসিস করবে, সংশ্লেষ করবে। স্টেরয়েড হরমোন কি গুলো? এস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন এগুলো। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এটা কি বলা হয়? কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ সেল। কারণটা কি? কারণ এ কি করে? এটিপি উৎপন্ন করে, এটিপি উৎপন্ন করার মাধ্যমে আমাদের শক্তি, কোষের শক্তির যোগান দেয়। আচ্ছা, আর এক এটিপি ইকস টু কত? এর এনার্জি ভ্যালু কত? 7.3 কিলো ক্যালোরি। ঠিক আছে, এটাও কিন্তু গ্রুপ ডিতে এসে গেছে কোশ্চেনটা। ঠিক আছে, লাস্টে রাইবোজোম, রাইবোজোম সম্পর্কে তো বলেই দিলাম এখানে কি প্রোটিন সংশ্লেষ করা। আচ্ছা, এর অ্যান্সার কি হবে? অপশন ডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো, সিনথেসিস অফ ফ্যাট, ফ্যাটের সঞ্চয় করা, স্টেরয়েড হরমোন সংশ্লেষ করা। এছাড়াও একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি, দেখো বিষাক্ত যে সমস্ত পদার্থ যেগুলো থাকবে সেগুলো ডিটক্সিফাইড করে। ঠিক আছে, ডিটক্সিফাইড করার মাধ্যমে কোষ থেকে এটা বার করে। এটা অ্যাকচুয়ালি অপশনটা হওয়ার কথা ছিল স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অপশনে পরীক্ষায় রেলের গ্রুপ ডিতে অপশনও ঠিক এটাই ছিল। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন উদ্ভিদ কোষে স্টার্চ, প্রোটিন এবং তেলের দানা সঞ্চয় করে? এটাও দেখো, সব আমি যে কটা কোশ্চেন নিচ্ছি সব প্রিভিয়াস এর কোশ্চেন, এটা গ্রুপ ডি 2021। তো এটার অ্যান্সার কি হবে? সবার ফার্স্ট আমি প্লাস্টিড, প্লাস্টিড সম্পর্কে একটু বলি। প্লাস্টিড কয় প্রকার? 3 প্রকার। কি কি ছিল? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, কি ছিল? ক্রোমোপ্লাস্ট, আর কি ছিল? লিউকোপ্লাস্ট। ঠিক আছে, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এর কালার কি ছিল? কালার, কালার ছিল গ্রিন। এটা কি ছিল? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট বিভিন্ন ফল মূল বা কাণ্ড এদের কি বর্ণ নির্ধারণ করে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ। এবং এটা কালার অনেকটা ইয়েলো, অরেঞ্জ, ইয়েলো, অরেঞ্জ
ঠিক আছে, কমলা, হলুদ এই বর্ণের হয়। ঠিক আছে, এটা গ্রিন হল। আর লিউকোপ্লাস্ট এটা হচ্ছে কি, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে কালারলেস প্লাস্টিড, সেটা ছিল লিউকোপ্লাস্ট, কালারলেস। আর কালারলেসের মধ্যে আমরা কি জানি, এর 3 রকম পার্ট ছিল। কি কি ছিল? অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট আর ইলিওপ্লাস্ট, 3 রকম ছিল। ঠিক আছে, তাহলে কি কি ছিল? অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, আর কি ছিল? অলিওপ্লাস্ট। এই সবকটার কাজ যদি বলতে হয়, অ্যামাইলোপ্লাস্ট এর মেন কাজ কি ছিল? অ্যামাইলোপ্লাস্ট এর মেন কাজ কি ছিল? শর্করা সঞ্চয় করা। অ্যালিউরোপ্লাস্ট কি ছিল? প্রোটিন সংশ্লেষ করা, মানে প্রোটিন সঞ্চয় করে রাখবে, প্রোটিন। আর এটা কি ছিল? তেল জাতীয়, ফ্যাট, ফ্যাট বা তৈল জাতীয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি যাবে? কি কি পেয়ে গেলাম? স্টার্চ মানে শর্করা, প্রোটিন আর ফ্যাট, তিনটাই পেয়ে গেলাম। সেটা কি করে? কালারলেস, যেটা লিউকোপ্লাস্ট। তাহলে অ্যান্সার কি যাবে? লিউকোপ্লাস্ট। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে লিউকোপ্লাস্ট। আচ্ছা, এখানে অপশন দুটো প্রোটোপ্লাস্ট এসছে, একটা কেটে দাও। আচ্ছা, প্রোটোপ্লাস্টটা কি ছিল? দেখো, প্রোটোপ্লাস্ট কোষের জীবিত অংশ, সেটা কি ছিল? প্রোটোপ্লাস্ট। এটা কটি অংশ ছিল? একটা ছিল হচ্ছে প্রোটোপ্লাজম এবং নিউক্লিয়াস, তাই না? উম, একটা ছিল কি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, আর কি ছিল? আর নিউক্লিয়াস ঠিক বলবো না, নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি প্রোটোপ্লাজমের মধ্যে পড়ে। এটা কি যাবে? কোষ কি পর্দা, যাকে বলা হয় সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। আর প্রোটোপ্লাস্টের মধ্যে কি কি আছে? এর দুটো অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর কি, আর একটা অংশ কি, নিউক্লিয়াস। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখে নিই। ড্যাশ অঙ্গাণুতে গ্লুকোজ থেকে পাইরুভেট গঠিত হয়। দেখো, এটা আমরা পড়তে গেলে শ্বসন বলে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের সম্বন্ধিত একটা কোশ্চেন, কিন্তু যেহেতু উম, এটা কমপ্লিট ডাইরেক্ট অ্যান্সারটা কি হবে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম যেহেতু অ্যান্সার, ওই জন্য এই কোশ্চেনটা এখানে রাখা হয়েছে, এবং এটাও প্রিভিয়াস এর কোশ্চেন, এটাও কিন্তু PYQ বেসড কোশ্চেন। ঠিক আছে, তো আমরা বলে দেখে নিই, পাইরুভেট গঠিত হয়, তার মানে আমাদের গ্লুকোজ থাকবে, গ্লুকোজ ভেঙে কি হবে? শক্তি, অবশ্যই শক্তি আসবে। তা গ্লুকোজের ভাঙন হয় কোথায়? গ্লুকোজের ভাঙন হবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে গ্লুকোজের ভাঙন হবে, এবং সেই প্রক্রিয়াটাকে নাম কি বলবো আমরা? সেটাকে বলবো গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হয়ে যাবে? পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড থেকে আলটিমেটলি লাস্ট চলে আসবে ক্রেবস সাইকেল। ঠিক আছে, ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র কোথায় হয়? মনে করার চেষ্টা করো। এটা সম্পন্ন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া ক্রেবস চক্র হয়, এবং সেখানেই আমাদের কি আলটিমেটলি এটিপি উৎপন্ন হয়। এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর একটু আগে বললাম প্রিভিয়াস লাস্ট কোশ্চেনে, এর ভ্যালু কত? ক্যালোরিফিক ভ্যালু 7.3 কিলো ক্যালোরি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া ব্যাপারটাও বলে দিলাম। আচ্ছা, নিউক্লিয়াস আর রাইবোজোম, রাইবোজোমটা আগেই বলে দিয়েছি। আবারও যদি বলি, এটা কি? সিনথেসিস অফ প্রোটিন। ঠিক আছে, নিউক্লিয়াস,
নিউক্লিয়াস সম্বন্ধে যদি জানতে হয়, এটা হচ্ছে ফার্স্ট, এটা লিখে রাখো, প্রথম, ফার্স্ট ডিসকভার্ড, প্রথম আবিষ্কৃত কোষীয় অঙ্গাণু হচ্ছে কি নিউক্লিয়াস। আর সেকেন্ড কি বলতে পারি, আহ এটা হচ্ছে সব থেকে বড়, লার্জেস্ট, লার্জেস্ট সেল অর্গানেল। সেল অর্গানেল অফ দ্য সেল। তার মানে কোষের মধ্যে যত কোষীয় অঙ্গাণু আছে তার মধ্যে সব থেকে বৃহত্তম কোষীয় অঙ্গাণু কোনটা? নিউক্লিয়াস। আর এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত কোষীয় অঙ্গাণু, এটা ফার্স্ট ডিসকভার্ড। ফার্স্ট ডিসকভার্ড। আচ্ছা, একটু ডিসকভার করে কে? ডিসকভার করে উম, উম, রবার্ট ব্রাউন। সালটা কত? 1831। হ্যাঁ, 31, 1831, রবার্ট ব্রাউন। ঠিক আছে। আর এটাকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। এটাকে হচ্ছে আম, কোষের মস্তিষ্ক বলা হয়। নেক্সট, নেক্সট কোশ্চেন দেখে নি। বলছে কর্ক জল এবং গ্যাসের জন্য দুর্ভেদ্য, কারণ ড্যাশের কোষের মধ্যে পাওয়া যায়। ড্যাশ এর কোষের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, বলছে দ্য কর্ক ইজ ইম্পারমিবল টু ওয়াটার অ্যান্ড গ্যাস বিকজ অফ ড্যাশ ফাউন্ড উইদিন ইটস সেল। এটার উত্তর কে যাবে? সুবেরিন। ঠিক আছে, সুবেরিন। এটা মনে করতে পারো, এ জল পছন্দ করেই না। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। হাইড্রোফোবিক ইন নেচার। যখনই দেখবে জল যে পছন্দ করছে না, কিংবা জল সঞ্চয় হচ্ছে না, কিংবা জল সে ধরে রাখতে পারছে না, সেখানে কাজ, সেটা কি হয়ে যাবে? সুবেরিন। ঠিক আছে। আচ্ছা, কাইটিন, কাইটিন সম্পর্কে যদি বলি, কাইটিন কাদের দেখা যায়? অবভিয়াসলি ছত্রাক। ছত্রাকের কি কাইটিন দেখা যায়? ঠিক আছে। এছাড়া ছত্রাক ছাড়া আর কাদের দেখা যায়? আর দেখা যায় প্রাণী জগতের, অ্যানিমাল কিংডমের মধ্যে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাতে। ঠিক আছে, যাদের বলা হয় সন্ধিবত প্রাণী। ঠিক আছে। সেলুলোজ, সেলুলোজ যদি সেলুলোজের মেন কাজ, বা সেলুলোজ কোন জিনিসের মেন কম্পোনেন্ট, সেটা যদি বলতে হয়, তাহলে সেলুলোজ কোথায় থাকে? কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। তাহলে এটা কি লিখতে পারি? সেলুলোজটা কি? কোষ প্রাচীরের, কোষ প্রাচীরের প্রধান উপাদান। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, নেক্সট কোশ্চেন দেখে নি। বলছে মাইটোকন্ড্রিয়াকে অদ্ভুত অর্গানেল হিসাবে বিবেচনা করা হয় কেন? আচ্ছা, বলছে ওয়াই আর মাইটোকন্ড্রিয়া কনসিডার অ্যাজ এ ওয়ার্ল্ড সেল অর্গানেল। আচ্ছা, এটা মানে কি দেখো, এটা মানে বলতে চাইছে, আমি আগে যখন থিওরিতে করিয়েছিলাম, এটাই বলতে চাইছে কি, দেখো এখানে বলছে কি, অদ্ভুত। অদ্ভুত বলতে এখানে বলতে বোঝাচ্ছে, দেখো এর নিজস্ব কি থাকবে? ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, ডিএনএ কে আবিষ্কার করে? যা দ্বিতন্ত্রী গঠন, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এর গঠন আবিষ্কার করেন কে? ওয়াটসন অ্যান্ড ক্রিক। ঠিক আছে, ওয়াটসন অ্যান্ড ক্রিক, ডাবল হেলিক্স মডেল। এটা হচ্ছে ডাবল হেলিক্স মডেল। ঠিক আছে, এটা কে দেয়? ওয়াটসন অ্যান্ড ক্রিক। আচ্ছা, এর আর কি থাকবে? দেখো, আর কি থাকে? নিজস্ব রাইবোজোম থাকে, নিজস্ব রাইবোজোম থাকে। এই জন্য এরা কি করতে পারে? নিজস্ব কোষ, মানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি নিজস্ব ডিএনএ, এই ডিএনএ রেপ্লিকেশন করতে পারে, ডিএনএ প্রতিলিপিকরণ করতে পারে। রাইবোজোম আছে বলে প্রোটিন সংশ্লেষ করতে পারে। ওই জন্য আলাদাভাবে এর নিজস্ব একটা কোষের ন্যায় অস্তিত্ব লাভ করার চেষ্টা করলেও সম্পূর্ণরূপে কোষীয় রূপে অবস্থান করতে পারে না, কারণ এর যে কোষের মধ্যে নিউক্লিয়াস তো অবশ্যই আছে। আর এই মাইটোকন্ড্রিয়ার, এরা মনে করো আর 50%, 50% নিজেরা তৈরি করতে পারে, কিন্তু আর 50% সে নিউক্লিয়াসের উপর ডিপেন্ডেন্ট। নিউক্লিয়াস যতক্ষণ না বলবে যেটা লাগবে, ততক্ষণ এরা উম, পাবে না। ওই জন্য একে সেমি অটোনোমাস অর্গানেল, সেমি অটোনোমাস অর্গানেল, এটাকে আবার বলা হয় কি? সেমি অটোনোমাস অর্গানেল। সেমি অটোনোমাস অর্গানেল। ঠিক আছে, বা অর্ধ স্বনির্ভরশীল কোষীয় অঙ্গাণু, অর্ধ স্বনির্ভরশীল কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোথায় আছে দেখো।
কি থাকবে? নিজস্ব রাইবোজোম থাকবে এবং ডিএনএ ধারণ করবে। তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কি মাইটোকন্ড্রিয়া যারা দেখলাম, ঠিক একই বৈশিষ্ট্য কাদের থাকবে? প্লাস্টিডেরও থাকবে, এটা মনে থাকে যেন। ঠিক আছে, প্লাস্টিডেরও সেম একই ধরনের বৈশিষ্ট্য, মানে এই ধরনের এই দুটো বৈশিষ্ট্য সেম। এই জন্য প্লাস্টিডকেও কি বলা হয়? সেমি অটোনোমাস অর্গানেজ বা অর্ধ স্বনির্ভরশীল কোষীয় অঙ্গাণু। নেক্সট কোশ্চেন কি আছে? বলছে উদ্ভিদ তাদের বর্জ্য পদার্থ কোন অংশে সংরক্ষণ করে? দেখো, ভ্যাকিউল, বার্ক অ্যান্ড লাইসোজোম। বলতে আছে কি? ভ্যাকুল মানে কোষ গহ্বর, বাকল আর লাইসোজোম। তাহলে এখান থেকে এর অ্যান্সারটা বলি, দেখো, লিভ, ভ্যাকুল অ্যান্ড জাইলেম, এটা হবে তার অ্যান্সার। কারণ লিভ আমরা জানি পত্র ঝরিয়ে দেয়, যেগুলো পর্ণমোচী পর্ণমোচী উদ্ভিদ যেগুলো আছে, তাই না? পর্ণমোচী উদ্ভিদ এরা কি নিজের পাতা ঝরিয়ে দেয়? সেটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে তার বজ্র পদার্থ জমা করবে, আর আরেকটা কারণ কি হতে পারে? আরেকটা কারণ হতে পারে যে ওয়াটার লস। দেখবা বসন্তকালে পর্ণমোচী উদ্ভিদ বসন্তকালে কি উদ্ভিদের পাতা ঝরিয়ে ফেলে, কারণ একটা হচ্ছে ওয়াটার লস, আর 2 নম্বর কি? বজ্র পদার্থ এক্সক্রিয়েশনের জন্য। ঠিক আছে। আর ভ্যাকুয়ালের মধ্যে আমি এর আগে পড়েছিলাম, দেখো বলেছিলাম যে ভ্যাকুয়াল সম্পর্কে যদি বলতে হয়, ভ্যাকুয়ালের কটা পর্দা? একটি মাত্র পর্দা। ঠিক আছে, একটি মাত্র পর্দা। আর এই ভ্যাকুয়ালের যে বাইরের যে পর্দা, এই পর্দাকে কি বলা হয়? একে বলা হয় টোনোপ্লাস্ট। এটাও কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন আছে, সেটা হয়তো এখানে সেট করা হয়নি কোশ্চেনটা। ঠিক আছে। আর জাইলম, জাইলেম কি? মৃতকোষ। এটাকে বলা হয় মৃতকোষ। জাইলেমের কটা অংশ? 4টে অংশ। কি কি? ট্রাকিড, ট্রাকিয়া, ট্রাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম তন্তু, আর জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, প্যারেনকাইম। তাহলে বলো তো এর মধ্যে জীবিতকে, দেখো এটা মনে রাখতে হবে, যেহেতু প্যারেনকাইমা, দেখো এটা সব থেকে বড় নাম। জাইলেম, দেখো এগুলো কি? ট্রাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা সব থেকে বড় নাম। তাহলে মনে রাখবো কি? ব্যতিক্রম যেহেতু, তাহলে ব্যতিক্রম কোনটা? সব থেকে বড় নাম যেটা, সেটাই হবে ব্যতিক্রম। তাহলে এটা হচ্ছে একমাত্র লিভিং সেল। ঠিক আছে, এটা হচ্ছে জীবিত, জাইলেমের মধ্যে এটাই জীবিত। আর বাকি যে তিনটে লিখলাম, সেটা কি? ট্রাকিয়া আর কি? জাইলেম তন্তু। এই তিনটে কি হয়ে যাবে? এই তিনটে হয়ে যাবে কি? মৃত। এই তিনটে, এই তিনটে হয়ে যাবে মৃত, এটা হয়ে যাবে জীবিত। ঠিক আছে। আর এদের কাজ কি? জাইলেমের মেন কাজ কি? মেন কাজ হলো কি? জল সংবহন করা, জল সংবহন করা। ব্যাস। নেক্সট কোশ্চেন দেখে নি। ড্যাশ উপস্থিতির কারণে গাছের রং সবুজ হয়? এটা সিম্পল কোশ্চেন, পারবে। ক্লোরোফিল। আচ্ছা, ক্লোরোফিল কোথায় থাকে তাহলে? প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে বলেছিলাম কি? একটা দুটো অংশের, একটা হচ্ছে গ্রানা, আর একটা কি হয়ে যাবে? স্ট্রোমা। তাহলে গ্রানাতে কি থাকবে? গ্রানাতে থাকবে ক্লোরোফিল। একটা গ্রানা, একটা স্ট্রোমা। আহ, উম, 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 একটা যাবে গ্রানা, আর একটা যাবে স্ট্রোমা, তাই তো? গ্রানার মধ্যে কি থাকবে? থাইলাকয়েড। থাইলাকয়েড একদম এক্সাক্ট লোকেশন যদি বলতে হয়, থাইলাকয়েডের মধ্যে কি থাকবে? ক্লোরোফিল। ঠিক আছে। আর স্টোমার মধ্যে কি হয়? স্টোমার মধ্যে অন্ধকার দশা, অন্ধকার দশা বা অন্ধকার বিক্রিয়া হয়, তাই তো? ক্লোরোফিল। গ্রানাতে কি হবে? এখানে হচ্ছে লাইট রিয়াকশন, আলোক বিক্রিয়া, লাইট রিয়াকশন। আর এখানে কি হয়? ডার্ক রিয়াকশন, অন্ধকার বিক্রিয়া, ডার্ক, ডার্ক রিয়াকশন। ঠিক আছে। অন্ধকার বিক্রিয়ায় কি হয়ে যায়? আলটিমেটলি গ্লুকোজ, C6H12O6। আচ্ছা, এখানে একটা কোশ্চেন তোমাদের জন্য থাকলো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজের কার্বনের মেন উৎস কি? ঠিক আছে। এই যে এখানে যে কার্বনের যে মেন উৎস, কার্বন, কার্বনের উৎস, মেন উৎস। নেক্সট কোশ্চেন, এটা কমেন্টে জানাবে। বলছে কোন কোষের অর্গানেলস
জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট অণু আকারে নির্গত করে। তাহলে বহুবার বলেছি, একবারে কোশ্চেন চলে আসবে কি? মাইটোকন্ড্রিয়া। একবারে কোশ্চেন চলে আসবে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোম, রাইবোজোম কত প্রকৃতির? 70s প্রকৃতির। ঠিক আছে। নেক্সট, নিচের কোন বিবৃতি সঠিক? ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট? তাহলে ঠিক কোনটা ঠিক? দ্য সেল হ্যাভিং নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস উইদাউট নিউক্লিয়ার মেমব্রেন আর টার্মড অ্যাজ ইউক্যারিওটিক সেল। তাহলে এটা তো তোমরা নিজেরাই বলো, যদি নিউক্লিয়ার মেমব্রেনে কোনো নিউক্লিয়ার কোনো পর্দা থাকবে না, এটা কি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য? এটা কি ঠিক না ভুল? এটা অবভিয়াসলি ভুল হয়ে যাবে। জিন ইজ এ ইউনিট অফ ইনহেরিটেন্স ইন লিভিং অর্গানিজম, অবভিয়াসলি ঠিক আছে। বলছে সাইটোপ্লাজম ইজ কল্ড দ্য লিভিং সাবস্টেন্স অফ দ্য সেল, অবভিয়াসলি লিভিং, কারণ আমরা কি পড়েছিলাম? সেল, এর মধ্যে কি পড়েছিলাম? একদিকে থাকবে সেল ওয়াল বা কোষ প্রাচীর, এটা কি মৃত, আর একদিকে ছিল কি? প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, প্রোটোপ্লাস্টের কত অংশ? দুটো অংশ, একটা প্রোটোপ্লাজম আর সেল মেমব্রেন। আর কি? সেল মেমব্রেন বা কোষ, এটা কি বলা হয়? কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা, একই ব্যাপার। আর প্রোটোপ্লাজমের কটা অংশ? দুটো অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা অংশ কি? নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এটা কি? টোটালি জীবিত অংশ। তাহলে এটা কি বলছে? সাইটোপ্লাজম ইজ কল্ড লিভিং ম্যাটেরিয়ালস অফ দ্য সেল। ঠিক আছে, এটার অ্যাকচুয়ালি অপশনটা দেওয়া হয়নি। অপশন এ, বি, সি, ডি, এইভাবে অপশন থাকবে। ঠিক আছে, নির্ণিত কোনটা সঠিক? বলছে কারেক্ট বলছে। তাহলে এক অথবা দুই, দুই অথবা তিন, এভাবে অপশন থাকবে। তার মধ্যে দুই আর তিন ঠিক পেয়ে গেছি। আর বলছে লার্জ ভ্যাকুল আর কমন ইন প্লান্ট সেল, অবভিয়াসলি ঠিক, আমরা বলে দেখেছি। প্লান্ট সেল, প্লান্ট সেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোষ ভ্যাকিউল, ফাঁকা জায়গা 90%, 90% কি কোষ ভ্যাকিউল থাকে। ঠিক আছে, কোষ গহ্বর 90%। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেটা অনেকটাই নেগলিজেবল, প্রায় নেই বলতে নেই বলা যায়। ঠিক আছে, কোন বিবৃতিরই সঠিক? নিম্নলিখিত কোনগুলি সঠিক? তাহলে এটা ঠিক সঠিক কি যাবে? 3, 4, 2, 3, 4 সঠিক হয়ে যাবে। প্রোক্যারিওটসের বৈশিষ্ট্য কি কি দেখলাম? প্রোক্যারিওটসের ক্ষেত্রে কি থাকবে না? প্রোক্যারিওটসের ক্ষেত্রে পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু অনুপস্থিত, নিউক্লিয়াস সুগঠিত নয় এবং নিউক্লিয়াস পর্দা বেষ্টিত থাকবে না। ঠিক আছে, এটা ইউক্যারিওটসের বৈশিষ্ট্য, প্রোক্যারিওটসের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই। কোষের ড্যাশ এ গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। কোশ্চেন রিপিট এসছে মনে হচ্ছে, কোশ্চেন রিপিট এসছে। তো এটা কি যাবে? অ্যান্সার কি যাবে? সাইটোপ্লাজম। আমরা এটা পড়েছি, গ্লুকোজ থেকে পাইরুভেট উৎপন্ন হয়। ঠিক আছে, এটা দেখো কবে এসছে? আরআরবি গ্রুপ ডি 24/8/2022 শিফট 3। যাদের এই শিফটে পরীক্ষা ছিল বা কোশ্চেন চেক করলে দেখতে হবে কোশ্চেনটা, অবভিয়াসলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। তাহলে এটা ঠিক, সেল সিঙ্গেল ক্রোমোজোম ইজ প্রেজেন্ট, ঠিক আছে এটাও। নিউক্লিয়ার রিজনস নোন অ্যাজ নিউক্লিয়য়েড, আচ্ছা নিউক্লিয়য়েড, এটা ঠিক আছে। মেমব্রেন বাউন্ডেড সেল অর্গানেলস আর প্রেজেন্ট, এটাই ভুলে যাবে। প্রোক্যারিওটসের ক্ষেত্রে আমরা এতক্ষণ কি বললাম? যে মেমব্রেন বাউন্ডেড সেল অর্গানেলস বা পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু অনুপস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। ক্লোরোফিল উপস্থিত থাকে ক্লোরোপ্লাস্টে, কোথায়? ক্লোরোপ্লাস্ট। তারপর দেখো প্রোক্যারিওটস রাইবোজোমের সাবইউনিট কম্পোজিশন কি? ঠিক আছে, তাহলে দেখো, আগের দিন আমরা যখন রাইবোজোম পড়েছিলাম, রাইবোজোম বলেছিলাম যে রাইবোজোম কত প্রকার হতে পারে। মানে কত প্রকার মানে কি? রাইবোজোম, রাইবোজোম হচ্ছে ইউনিভার্সাল, তাই না? এট ফার্স্ট আমরা বলতে পারি ইউনিভার্সাল মানে সমস্ত কোষে কি রাইবোজোম প্রেজেন্ট, মাস্ট বি প্রেজেন্ট, উপস্থিত থাকবেই। ঠিক আছে, এই রাইবোজোম আমি যদি প্রোক্যারিওটস এর ক্ষেত্রে দেখি, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, এটা কি?
70s প্রকৃতির। এটা কত 50s প্লাস 30s। দেখো এটাও কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন। দেখো যদি মনে করো কেউ যে এটা খুব কঠিন কোশ্চেন করিয়েছি কিংবা কঠিন লেগেছে, তো এটা কিন্তু ভুল ধারণা। দেখো আরআরবি গ্রুপ ডি 1/9/2022 শিফট 2, সেখানে এই ধরনের কোশ্চেন এসেছে। ঠিক আছে, সুতরাং এগুলো আমাদের জানতে হবে। 50s আর 30s। আর রিকোয়েস্টে কত 80s প্রকৃতির। এটা কত 60 প্লাস 60s প্লাস 40s। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা আরেকটা জিনিস জেনে রাখি, বাই চান্স দিয়েও দিতে পারে। এস ফর কি? এস হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা ওদেক্ষপণ গুণাঙ্ক। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট বা অদক্ষপণ গুণাঙ্ক। অদক্ষেপণ গুণাঙ্ক। ঠিক আছে, 50 প্লাস 30 এটা। এটা তাহলে কি হয়ে যাবে? এটা হচ্ছে ইউক্যারিওটসের ক্ষেত্রে, এটা হচ্ছে ইউক্যারিওটসের ক্ষেত্রে। আচ্ছা 60 প্লাস 30 এটাও হবে না। আচ্ছা আর সব হয়ে গেছে। নেক্সট দেখো, স্লাইডিন এবং সোয়ানের দেওয়া কোষতত্ত্ব নিচের কোন জীবের ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো তাহলে আমরা কি বলেছিলাম, কোষতত্ত্ব কে দেয়? স্লাইডিন এবং সোয়ান দুজন বিজ্ঞানী মিলে কি কোষতত্ত্ব দেয়। তারা কি বলেছিল? বলেছিল প্রত্যেকটি জীব এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত। কিন্তু তারা ব্যাখ্যা করতে পারেনি কি? তারা একটা জিনিসের ব্যাখ্যা করতে পারেনি, অসম্ভব। তারা ব্যাখ্যা করতে পারেনি, সেটা কি ছিল? তাহলে এরা ব্যাখ্যা করতে পারেনি কি করে একটা মাত্র কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হচ্ছে। এরপরে একজন বিজ্ঞানী, তার নাম কি? রুডল্ফ ভিচরাও। রুডল্ফ ভিচরাও। ঠিক আছে, এই বিজ্ঞানী একটা থিওরি দেন কি, যে প্রতি কোষ থেকে বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে একটা ওদের সেল থিওরি কি ছিল, যে প্রতিটি জীব এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত। আর সেল তারপরে তাহলে এরা দুজন ব্যাখ্যা করতে পারেনি কোনটা, এটা। তারপরে রুডল্ফ ভিচরাও আরেকটা থিওরি দেন, সেটা কি, যে প্রতিটি কোষ তার পরবর্তী কোষ থেকে বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে এই দুটো হয়ে গেল কি, সেল থিওরি। ঠিক আছে, এই দুটোকেই সেল থিওরি বা আধুনিক মতবাদ বলা হয়। কোনটা কোনটা? এই একটা, এই একটা, যেটা কি প্রতিটি জীব একাধিক কোষের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, আরেকটা কি, যে একটি কোষ বিভাজনের মাধ্যমে একাধিক কোষ সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে সেল থিওরি। তাহলে এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো, অ্যালগি ইউক্যারিওটিক কোষ, অ্যানিমাল ইউক্যারিওটিক কোষ, ফাঙ্গি অ্যানিমাল মানে ইউক্যারিওটিক কোষ। কিন্তু ভাইরাস হচ্ছে এমন একটা কোষ, ভাইরাস ভাইরাস এমন একটা জিনিস, না এ জীব, না এ জড়, ইন্টারমিডিয়েট বিটুইন লিভিং অ্যান্ড ডেড, তাই না? জীবিত এবং মৃতর মধ্যবর্তী অবস্থায়। যদি বাইরে ঘুরে বেড়ায়, কোনো হোস্ট না পায়, তাহলে সারা জীবনের জন্য কি মৃত, মৃত। কিন্তু যখনই হোস্ট পেয়ে যাবে তখন কি যাবে, জীবিত হয়ে যাবে। সুতরাং এ, তাহলে কি এর ক্ষেত্রে, ভাইরাসের ক্ষেত্রে এই থিওরি প্রযোজ্য ছিল না। তাই অ্যান্সার, সঠিক উত্তর কোনটা যাবে? অপশন এ, এটা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে, স্বাধীন অস্তিত্বে সক্ষম জীবের ক্ষুদ্রতম একক হলো কি? তাহলে বলতে চাই, দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য লাইফ ক্যাপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। দেখো এই যে লাইনটা লেখা আছে না, এই লাইনটাই টোটালটাই পুরো এনসিইআরটি লাইন। ঠিক আছে, তাহলে এটা ডাইরেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কোষ। পৃথিবীতে সব থেকে স্মলেস্ট যদি কোনো কিছু থেকে থাকে, সেটা হলো কোষ, যেটা কিনা ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে। ঠিক আছে, এটা সেটাই বলতে চাইছে, দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য লাইফ ক্যাপেবল অফ ইন্ডিপেন্ডেন্স এক্সিস্টেন্সে ইজ, মানে স্বাধীন অস্তিত্বে সক্ষম জীবের ক্ষুদ্রতম একক হলো কি? কোষ। সেটা কোষ। ঠিক আছে, দেখো আর এখান থেকে সবকটাই বলে দিয়েছি। প্রোটোপ্লাস্ট বলে দিয়েছি, প্রোটোপ্লাজম কি, জীবিত অংশ। এর মধ্যে সাইটোপ্লাজম নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, সাইটোপ্লাজমের মধ্যে কি, কোষীয় অঙ্গন থাকবে। আর নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক বলা হয়। আর জীবিত অংশ একটা কি, সেল মেমব্রেন। ঠিক আছে, সেল মেমব্রেন কাদের থাকে? সমস্ত কোষেই থাকে। ব্যাস, নেক্সট দেখে নাও। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে, 17 বলছে, নিউক্লিয়াস ও ঝিল্লির অভ্যন্তরীণ অংশ উপস্থিত জেলি সদৃশ পদার্থটি হলো সাইটোপ্লাজম। ডাইরেক্ট অ্যান্সার। দেখো তাহলে এই সম্বন্ধে একটু যদি বলার চেষ্টা করি, একটা সেল বাইরের অংশে কি থাকবে? কোষ। উম কোষ প্রাচীর। এটা হয়ে গেল কোষ প্রাচীর। কোষ, আচ্ছা কোষ প্রাচীর কাদের থাকে?
যদি বলি উদ্ভিদ, তারপরে ছত্রাক, আর ব্যাকটেরিয়া, আর শৈবাল। শৈবালেরও সেটা থাকে। ঠিক আছে, ঠিক আছে, শৈবাল। তাহলে দেখো, উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, কি দ্বারা নির্মিত? উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ, সেলুলোজ দ্বারা নির্মিত। ছত্রাকের কাইটিন, কাইটিন দ্বারা নির্মিত। ঠিক আছে। আচ্ছা, কাইটিন এছাড়া আর কাদের দেখা যায়? এর আগেও বললাম আমি, অ্যানিমাল কিংডমের আর্থ্রোপোডাদের। ঠিক আছে, সন্ধিবত প্রাণীদের ক্ষেত্রে। আচ্ছা, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কি দ্বারা তৈরি? পেপটাইডোগ্লাইকান, পেপটাইডোগ্লাইকান, পেপটাইডোগ্লাইকান। ঠিক আছে। শৈবাল, এটাও সেলুলোজ প্লাস CaCO3, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? সাইটোপ্লাজম। ঠিক আছে। জল ক্ষয়ের কারণে কোষ প্রাচীর থেকে দূরে কোষের সংকোচন প্রক্রিয়াকে আমরা কি বলি? এটা দেখো, এটাকে বলবো আমরা প্লাজমোলাইসিস। ঠিক আছে, এটার ডিরেক্ট অ্যান্সার আমরা জেনে রাখি। আর ব্যাপন অভিস্রবণ প্রক্রিয়ায় যেটা, মেনলি অভিস্রবণ প্রক্রিয়ায় এটা হয়, তো এটা এখন বলতে গেলে একটু লেট হয়ে যাবে। আমরা যেদিন ব্যাপন অভিস্রবণ সম্পর্কে পড়বো সেদিন আমরা এটা দেখে নেবো। ঠিক আছে, শুধু প্লাজমোলাইসিস আর ডিপ্লাজমোলাইসিস এই জিনিসটা কি দেখে নাও। একটা কোষ, একটা কোষ যদি এটা কোনো দ্রবণের মধ্যে রাখা হয়, ঠিক আছে, কোনো দ্রবণের মধ্যে যদি কোষ দুটোকে রাখা হয়, তাহলে দ্রবণের উপর নির্ভর করে কোষ কি হবে, কোষে জল প্রবেশ করতেও পারে বা কোষের থেকে জল বাইরে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে বলছে প্লাজমোলাইসিস মানে কি? জল, কোষ থেকে জল বেরিয়ে যাবে, কোষ থেকে জল বেরিয়ে যাবে, তার মানে কি? অভিস্রবণ সবসময় কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়, তাহলে এই কোষের ঘনত্ব কি? কম, এর ঘনত্ব কি? বেশি। এই ধরনের দ্রবণকে কি বলা হবে? অতিসারক দ্রবণ। ঠিক আছে, আর এক্ষেত্রে জল ভেতরে প্রবেশ করবে, যখন ভেতরে প্রবেশ করবে কোষ বড় হবে, সেটাকে বলবে ডিপ প্লাজমোলাইসিস। ঠিক আছে, একে বলবো ডিপ প্লাজমোলাইসিস। তাহলে এখানে তাহলে ঘনত্ব এখানে কি হবে? কম হবে অবভিয়াসলি। এখানে ঘনত্ব কম, এখানে ঘনত্ব বেশি হবে। ঠিক আছে, বেশি হয়ে গেল। তাহলে এই ধরনের যে দ্রবণ, এই দ্রবণকে কি বলবো আমরা? লঘু স্মারক দ্রবণ। এটাকে বলবো লঘু স্মারক দ্রবণ বা হাইপোটনিক সলিউশন। ঠিক আছে, আর এটাকে বলবো হাইপারটনিক বা অতিসারক, অতিসারক দ্রবণ বা হাইপারটনিক। ঠিক আছে, জাস্ট এটুকু জেনে রাখো। এরপরে আমরা আবার ডিটেলসে এই জিনিসটা পড়বো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে এ সিঙ্গেল সেলড ফার্টিলাইজড এগ ইজ কল্ড। ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এনটিপিসিতে এসছে, এনটিপিসিতে এসছে। তো ডাইরেক্ট এটা আনসার কি হবে? জাইগোট হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হুজ আর দ্য ফলোইং সেল অর্গানেলস আর রেসপন্সিবল ফর ট্রান্সফার, প্যাকেজিং অ্যান্ড মডিফিকেশন অফ প্রোটিন অ্যান্ড লিপিড ইন ভেসিকেল। তাহলে যেটা বলতে চাইছে, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্যাকেজিং করবে এবং মডিফাই করবে প্রোটিন এবং লিপিড ইন ভেসেলস, মানে ভেসেলস এর মধ্যে প্রোটিন এবং লিপিডকে মডিফাই করবে এবং প্যাকেজিং করবে। এটা, এটার অ্যান্সার হয়ে যাবে কি? গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাসের মেন কাজ কি? প্যাকেজিং করা। তো দেখো, আমি বলেছিলাম কি, কোষ, কোষের থেকে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলো থাকবে, আচ্ছা এটা উম, উম, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে জিনিস উৎপন্ন করবে সেটা কোথায় নিয়ে যাবে ও? সেটা নিয়ে যাবে কোথায়? সেটা গলগি বডিতে দেবে। এটা কি হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যাবে এগুলো। আর এখান থেকে কি হয়ে যাবে? গলগি বডিজ শুরু, জাস্ট এরপর থেকে, এরপর থেকেই গলগি বডিজ শুরু। ঠিক আছে, আচ্ছা, এর দেখতে কেমন হবে? এটা হচ্ছে সিস ফেস বলা হবে, আর এটা আমাদের, এটাও কিন্তু আমাদের জানতে হবে, এটাও প্রিভিয়াস এর কোশ্চেন। ঠিক আছে, এই যে গলগি বডিজ, এখান থেকে যে
বস্তু যেটা দরকার, যে প্রোটিন কিংবা ফ্যাট, এটা কোথায় পাঠাবে? এ পাঠাবে গলগি বস্তুতে। ঠিক আছে, গলগি বস্তুতে পাঠানোর পর এটাকে বলবো আমরা সিস ফেস। এটা হচ্ছে সিস ফেস, বা এটা হচ্ছে কনকেভ। মানে কি, সরি, এটা কনভেক্স। ঠিক আছে, এটা হয়ে যাবে কনভেক্স, কনভেক্স ফেস, কনভেক্স বা উত্তল, উত্তল। এটা দেখতে কেমন উত্তল, এটা হচ্ছে ইমেচিউর ফেস। সিস ফেসকে বলা হয়, এটাকে আবার বলা হয় কি ইমম্যাচিউর ফেস, ইমম্যাচিউর ফেস। আর লাস্ট জানতে হবে আমাদের, এই লাস্ট যেটা আসবে এটা দেখতে কেমন, অবতল, অবতল, যাকে বলা হবে কনকেভ। আচ্ছা, একে বলা হয় কি ম্যাচিউর ফেস বা ট্রান্স ফেস, ট্রান্স ফেস। আর এটা কি, এটা হচ্ছে ম্যাচিওর, ম্যাচিওর ফেস। ঠিক আছে, তাহলে এত কিছু বলে দিলাম। আচ্ছা, গলগি অ্যাপারেটাস এটা আবিষ্কার করেন কে? ক্যামিলো গলগি, ক্যামিলো গলগি। এই জন্য এই কোষ অঙ্গনের নাম কি হয়েছে, গলগি বডিস। ঠিক আছে, নিচের কোন অর্গানেলগুলি কোনো বিদেশি সরি, কোনো বিদেশি উপাদানের পাশাপাশি জীর্ণ কোষের অর্গানলসগুলিকে হজম করে কোষকে পরিষ্কার রাখতে সাহায্য করে? বলছে, হুইচ অফ দ্য ফলোইং অর্গানস হেল্পস টু কিপ দ্য সেল ক্লিয়ার বাই ডাইজেস্টিং এনি ফরেন ম্যাটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ উড আউট সেল অর্গানস। এটা দেখো, এনটিপিসিতেই একই বছর একদিন এসে 16 তারিখ, একটা এসে 26 তারিখ। দেখো অ্যান্সার। আচ্ছা, গলগি অ্যাপারেটাস একটু আগেই বললাম। লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া এটাও বলেছি, এটিপি কারেন্সি শক্তি উৎপন্ন করবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাও বললাম। ঠিক আছে, এবার বাকি থাকলো কি লাইসোজোম, এর আনসার কি যাবে লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয়, সুইসাইডিয়াল ব্যাগ, সুইসাইডিয়াল ব্যাগ অফ দ্য সেল, তাই না? কারণ একে বলা হয় কোষের আত্মঘাতী থলি, আত্মঘাতী থলি, আত্মঘাতী থলি। কারণ, কারণ এর মধ্যে কি থাকে, প্রায় 60 রকম কি থাকে, হাইড্রোলাইটিক এনজাইম বা আদ্র বিশ্লেষককারী কি থাকে, উৎসেচক থাকে। ঠিক আছে, এর মধ্যে কি থাকে, প্রায় 60 রকম আদ্র বিশ্লেষণকারী, আদ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকবে। ঠিক আছে, আচ্ছা, আদ্র বিশ্লেষণকারী কেন বলছি, কারণ নিডস ওয়াটার ফর ইটস ফাংশনিং। কারণ আদ্র বিশ্লেষণকারী কেন বলছি, এটা হাইড্রোলাইটিক এনজাইম কেন বলছি, কারণ নিডস ওয়াটার ফর, নিডস ওয়াটার। ঠিক আছে, প্রোটোপ্লাজম শব্দটি প্রবর্তন করেন কে? তাহলে দেখো, চার্লস ডারউইন, এটা কি নির্বাচন তত্ত্ব, সিলেকশন থিওরি, তাই না? আর রবার্ট হুক। আচ্ছা, এগুলো আমি পরপর, দেখো কতগুলো ডিসকভারি যেগুলো আছে কোষের সেগুলো আমি বলি। সেল, আচ্ছা, নিউক্লিয়াস, নিউক্লিয়াস হয়ে গেল, উম, রাইবোজোম, আচ্ছা লাইসোজোম, লাইসোজোম। আর কি আছে, ব্যাস। দেখো এ কটা জায়গায় দেখে নিই আমরা। কোষ আবিষ্কার করেন কে? দুজন বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন। একটা হয়ে যাবে জীবিত, একটা হয়ে যাবে কি মৃত কোষ। জীবিত কোষ আবিষ্কার করেন, আচ্ছা মৃত কোষটা আমি যদি দেখি, ডেড সেল, ডেড কোষ আবিষ্কার করেন কে? আহ রবার্ট হুক, রবার্ট হুক। সালটা ইম্পর্টেন্স আমাদের 1665, 1665, জাস্ট 9 বছর পরে। লিভিং সেল কে তৈরি করেন? অ্যান্টোনিও ভন লিউবেনহাক।
ঠিক আছে। নিউক্লিয়াস, এটা রবার্ট ব্রাউন 1831। তাহলে দেখো এখানে কি রবার্ট হুক, রবার্ট ব্রাউন দুটো এক করলে হবে না কিন্তু, ঠিক আছে। রাইবোজোম প্যালাডে, স্পেলিং মিস্টেক। রাইবোজোম আবিষ্কার করেন কে? প্যালাডে। আর লাইসোজোম একটু আগে বললাম কি, ডি ব্রুভে, ঠিক আছে। উম, গ্রেগর জেহর মেন্ডেল, ফাদার অফ জেনেটিক্স। আচ্ছা, জেনেটিক্স জন্য বলা হয় যদি বলা হয় জিন, জিন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? জোহানসেন। উম, কে সর্বপ্রথম ব্যবহার করেন? জোহান সেন। এটা বাংলা লিখে দিয়া, বাংলা লিখে দিই, জোহান সেন, ঠিক আছে। নট জনসন, দ্যাট ইজ জোহান সেন। আর ফাদার অফ জেনেটিক্স গ্রেগর জেহর মেন্ডেল, এ কোথাকার বাসিন্দা? অস্ট্রিয়া। অস্ট্রেলিয়া না কিন্তু, অস্ট্রিয়া। অস্ট্রেলিয়ার একজন সন্ন্যাসী ছিলেন এ, ঠিক আছে। এগুলো সব কিছুই কিন্তু পরীক্ষায় দেয় এটা। সন্ন্যাসী 7 বছর ধরে পরীক্ষা করেন, 7 বছর, 7 বছর ধরে তিনি পরীক্ষা করেন কিসের উপর? মটর গাছ নিয়ে, তাই না? মটর গাছের উপর পরীক্ষা করেন, এবং বৈশিষ্ট্য কতগুলো ছিল? 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল। 7 জোড়া বৈশিষ্ট্য। আর কি ছিল? রবার্ট হুক বলে দিলাম। চার্লস ডারউইন, ন্যাচারাল সিলেকশন থিওরি, তাই না? আর অ্যান্সার কি হয়ে যাবে এটার? প্রোটোপ্লাজম সম্বন্ধে প্রদান করেন জোহান পুরকেনজি, ঠিক আছে, পুরকেনজি। নেক্সট কোশ্চেন দেখে নি, বলছে কোন কোষ অঙ্গাণুকে কোষের কর্তা বলা হয়? কর্তা, ঠিক আছে, না মাস্টার অফ দা সেল, ঠিক আছে। প্রভু, কর্তা লিখেছি তো, এটা অ্যাকচুয়ালি ট্রান্সলেট করা প্রভু। আচ্ছা, প্রভু, মাস্টার, প্রভু, ঠিক আছে, কর্তা। তো এর অ্যান্সার কি হবে? নিউক্লিয়াস। দেখো নিউক্লিও লাস্টটাও কিন্তু দেওয়া আছে, এটা নিউক্লিয়াস হবে না, নিউক্লিয়াস হবে, ঠিক আছে। এটা তুমি প্রিভিয়াস এর কোশ্চেন অপশন বাই সেম অপশন আছে, তুমি কোশ্চেনটা চেক করে দেখো। হচ্ছে আরআরবি এলবি টেকনিশিয়ান 29/8/2018 শিট 2, ঠিক আছে। তাহলে একই রকম কোশ্চেন দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে? নিউক্লিয়াস, নট নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা কি? এই নিউক্লিয়াস, তার মধ্যে যে একটা কি বলবো, আর একটা এরকম গঠন দেখা যায়, সেটাকে কি বলবো? সেটা হচ্ছে নিউক্লিওলাস। এর মেন কাজ কি ছিল? মনে রাখতে পারলে ভালো, না হলে ছেড়ে দাও। আর আরএনএ উৎপন্ন করা। আরএনএ মানে কি? রাইবোজোমাল, আর রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে। আচ্ছা, আর নিউক্লিয়াস যদি বলা হয়, আমি একটু আগে বললাম কি, লার্জেস্ট, তাই না? লার্জেস্ট সেল অর্গানেল। আর কি আছে? এটা হচ্ছে ফার্স্ট ডিসকভার্ড, কি, ফার্স্ট ডিসকভার্ড সেল অর্গানেল, ঠিক আছে। প্রথম আবিষ্কৃত কোষীয় অঙ্গাণু, আর সব থেকে বৃহত্তম কোষীয় অঙ্গাণু। আর এর কটা অংশ? এর মেনলি 4টে অংশ। কি কি? একটা হচ্ছে নিউক্লিয় পর্দা, কটা? 2টি, তাই না? নিউক্লিয় প্লাজম, মানে নিউক্লিয়াসের মধ্যে যে জলীয় অংশটা যে থাকবে, তাকে বলো কি? নিউক্লিয় প্লাজম। আচ্ছা, নিউক্লিয় জালক, এর মধ্যে আবার তন্তু থাকবে, যেটাই আমরা বলবো ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। আলটিমেটলি সেটাই ক্রোমোজোম তৈরি করে, যার মধ্যে ডিএনএ বা জিন, বা না ডিএনএ, তার মধ্যেই কি জিন অবস্থান করে, আর জিন কোথায় অবস্থান করে? লোকাস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে? আর একটা কি 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 বললাম তাহলে? সেল ওয়াল, মানে সেল মেমব্রেন, সরি, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালক, আর নিউক্লিয় তন্তু, ঠিক আছে। নিউক্লিয় জালক বা নিউক্লিয় তন্তু, আর একটা কি বললাম? নিউক্লিয় লাস, আর হচ্ছে নিউক্লিয় লাস, ঠিক আছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওলাস, এন্ডোপ্লাজমিক সব বলে দিয়েছি কাজ। নেক্সট কোশ্চেন দেখে নিই, নিচের কোন কোষ অঙ্গাণু শুধুমাত্র প্রাণী কোষেই পাওয়া যায়? তাহলে এক্সেপশন যেগুলো দেখে নিই, আমি দেখে নিই। প্লান্ট, আর হচ্ছে অ্যানিমাল, ঠিক আছে।
এদের ক্ষেত্রে উপস্থিত, উপস্থিত প্রাণী কোষে, প্লান্ট সেলে উপস্থিত, আর এদের ক্ষেত্রে অনুপস্থিত, সেটা কি? প্লাস্টিড। ঠিক আছে, প্লাস্টিড এদের ক্ষেত্রে অনুপস্থিত, এদের ক্ষেত্রে উপস্থিত, ঠিক আছে। তাহলে অনুপস্থিত, এটা কি? উপস্থিত। আর যদি বলা হয় কোষ প্রাচীর, সেল ওয়াল, প্লান্ট সেলে উপস্থিত, এদের ক্ষেত্রে অনুপস্থিত, ঠিক আছে। আই থিঙ্ক এটাই মনে লাস্ট কোশ্চেন, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে উপস্থিত, এদের ক্ষেত্রে অনুপস্থিত। আর কি হতে পারে প্লান্ট সেলে উপস্থিত? আর তেমন নেই। এবার এদের ক্ষেত্রে অনুপস্থিত, প্রাণী কোষে, উদ্ভিদ কোষে অনুপস্থিত কিন্তু প্রাণী কোষে উপস্থিত, সেটা কি? সেটা হচ্ছে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম, ঠিক আছে। এদের ক্ষেত্রে উপস্থিত, প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে অনুপস্থিত, ঠিক আছে। আর একটা জিনিস বলিনি, ঠিক আছে, এটা এখানেই বলে দিচ্ছি। গলগি বডিস দেখে মনে পড়লো আবার, গলগি বডিস উদ্ভিদ কোষের, উদ্ভিদ কোষের এই গলগি বডিসকে কি বলা হয় বলতো? উদ্ভিদ কোষের গলগি বডিকে বলা হয় ডিকটিওজোম, ডিকটিওজোম, যেটাকেই আমরা গলগি বডিস বলি। কাদের? প্রাণী কোষের ক্ষেত্রে। মানে অ্যাকচুয়ালি ছড়িয়ে ছিটিয়ে থাকে, হ্যাঁ, নির্দিষ্ট কোনো স্থান ছিল না, উদ্ভিদ কোষে কোনো নির্দিষ্ট স্থান থাকে না। আর লাইসোজোম, প্রাণী কোষের লাইসোজোমকে কি বলা হয়? স্ফোরোজোম, ঠিক আছে, স্ফেরোজোম, স্ফেরোজোম, স্ফেরোজোম। উম, 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 ব্যাস, প্রায় কমপ্লিটের দিকে, শেষ হয়ে গেছে। ঠিক আছে, স্ফোরোজোম সেম কাজ করে, অ্যানিম্যাল কোষের লাইসোজোম যে কাজ করে, প্লান্ট সেলে মানে উদ্ভিদ কোষে স্পোরোজোমও সেম কাজ করে, ঠিক আছে। উম, আর কোশ্চেন এখানে এটাই লাস্ট, ঠিক আছে। আর এখানে একটা কোশ্চেন, তাহলে আজকের মতো এখানেই, দেখো সেল টোটাল কমপ্লিট রিভিশন এটার মাধ্যমে হয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট আগামী দিন। হুম।